জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশেই ঠিক কি ঘটছে এই মুহূর্তে সবকিছু নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সাথে আছি আমি আতিক মেজবালগ্ন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ঢাকা ছাড়ছেন হাজারো কর্মজীবী মানুষ। এতে কমলাপুর রেলওয়ে স্টেশন ও বিভিন্ন বাস টার্মিনালে দেখা দিয়েছে যাত্রীর চাপ। সোমবার সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশন ও বাস টার্মিনালগুলোতে যাত্রীদের ভিড় বাড়তে শুরু করে। অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে পরিবহন সংশ্লিষ্টদের হিমশিম খেতে হচ্ছে। বিশেষ করে কমলাপুর রেলওয়ে স্টেশনে রয়েছে উপচে পড়া ভিড়। নির্ধারিত আসনের বাইরেও অনেক যাত্রী দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এদিকে দুপুরের পর থেকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে শুরু করে। ঘরমুখো মানুষের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহনের গতি কমে আসে। জেলা পুলিশ জানিয়েছে, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যানজট নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। অন্যদিকে উত্তরাঞ্চলের প্রবেশদ্বার সিরাজগঞ্জ মহাসড়কেও যানবাহনের চাপ বাড়ছে। রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা গেছে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার উদ্দেশ্যে পরিবার নিয়ে টার্মিনালে ভিড় করছেন যাত্রীরা। সোমবার সকাল থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় যাত্রীদের চাপ বাড়তে থাকে। কারো হাতে ট্রাভেল ব্যাগ, কেউ আবার মাথায় মালপত্র নিয়ে দ্রুত লঞ্চে ওঠার চেষ্টা করেন। বিশেষ করে বরিশাল, ভোলা, পটুয়াখালী ও চাঁদপুরগামী লঞ্চগুলোর পন্টুনে তুলনামূলক বেশি ভিড় লক্ষ্য করা গেছে। লঞ্চের সাইরেন, মাইকিং ও যাত্রীদের কোলাহলে পুরো এলাকা ঈদযাত্রার চিরচেনা ব্যস্ততায় মুখরিত হয়ে ওঠে। এদিকে টার্মিনাল এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি লক্ষ্য করা গেছে। বিভিন্ন পয়েন্টে পুলিশ, নৌপুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন। সন্ধ্যায় রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন করেন নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান। এ সময় তিনি যাত্রীদের অতিরিক্ত ভিড় এড়িয়ে নিরাপদে যাতায়াতের আহ্বান জানান। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী একাধিক লঞ্চ ঘুরে দেখেন। এ সময় যাত্রী সেবা, নিরাপত্তা ব্যবস্থা ও সরকার নির্ধারিত নির্দেশনা যথাযথভাবে মানা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করেন। বাড়তি ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। গত ঈদেও আমরা একসাথে কাজ করেছি। সরকারের নির্ধারিত যে ভাড়া আছে তার থেকে প্রায় 10% কম ভাড়া। কারণ আপনারা জানেন অনেক সময় এটাকে রাউন্ড ফিগার করতে হয়, কারণ ভাঙতি টাকা পাওয়া যায় না। কখনো কোথাও 10, কোথাও 8, কোথাও 12, প্রায় 10% কম ভাড়া নির্ধারিত হয়েছে। সেটি লঞ্চ মালিকরা আমাদের যাত্রী ভাইদের কথা চিন্তা করে, ভাই বোনদের কথা চিন্তা করে তারা এটিতে সম্মতি জ্ঞাপন করেছেন। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। ঈদের ছুটিতে শহর ছাড়ছে মানুষ। রাজধানীর সড়ক ও রেলপথে বেড়েছে যাত্রীর চাপ। এ নিয়ে বিস্তারিত জানাতে কমলাপুর থেকে যুক্ত হচ্ছেন রাব্বি আল রাহিদ। রাহিদ, কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের চাপ কেমন? সময় মতো ট্রেন ছেড়ে যাচ্ছে কিনা বিস্তারিত জানাবেন। লগ্ন দেখছেন যে এখন বর্তমানে রাত্রি প্রায় 12টা বেজেছে এবং এই মুহূর্তেও কমলাপুর রেলওয়ে স্টেশনে অনেক একটি বড় ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি আপনাকে দেখাই যে কমলাপুর রেল স্টেশনের যে 4 নম্বর প্ল্যাটফর্ম এবং 5 নম্বর যে প্ল্যাটফর্মটি রয়েছে সেই প্ল্যাটফর্মে অনেক চাপ লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে উত্তরবঙ্গের যেসব যাত্রীরা রয়েছেন তাদের জন্য। এবং আজকে সবথেকে বড় যে কথা সেটি হলো যে আজকে ট্রেন শিডিউল বিপর্যয় ঘটেছে। বিশেষ করে পঞ্চগড় এক্সপ্রেসের যে ট্রেনের যে শিডিউল রয়েছে সেটি সকালের দিকে একটি বিপর্যয় ঘটেছে এবং এই সকালের বিপর্যয়ের কারণে আসলে ধারাবাহিকভাবে একটির পর একটি ট্রেনের বিপর্যয় ঘটছে, যার কারণে আজকে যে রাত্রি 11:30 যে ট্রেনটি ছিল সেটি প্রায় রাত্রি 2:30টার দিকে রওনা হবে। এবং আমরা যেটি দেখেছি যাত্রীদের সঙ্গে কথা বলে তারা যেটি বলেছেন যে আসলে অনেকেই বিভিন্ন ধরনের তাদের যে চাকরি অথবা তাদের যে জব এবং তারা কাজ থেকে এসেছেন এবং তারা যেটি চিন্তা করছেন যে আসলে রাতের দিকে রওনা করবেন এবং রাতে অথবা শেষ রাতের দিকে পৌঁছে যাবেন, কিন্তু তাদের এই যে ট্রেন শিডিউল বিপর্যয় যার কারণে তারা একটি ভোগান্তিতে পড়ছেন। এবং তারা এটিও বলছেন যে আসলে এটি শুধু আজকের বিষয়টি এমন নয়, এর আগেও বারবার এই একই ধরনের ট্রেন শিডিউল বিপর্যয়ের সম্মুখীন তারা হচ্ছেন এবং এই ব্যাপারে তারা এক ধরনের
তারা চাচ্ছেন যে এই বিষয়গুলো আসলে প্রধানমন্ত্রী এবং যে রেলমন্ত্রী রয়েছেন তাদেরকে হস্তক্ষেপ করার জন্য আসলে এই বিষয়গুলো কেন ঘটছে এই বিষয়গুলো যাতে প্রতিরোধ করা যায়। এবং আমি যদি আপনাকে বলি যে এছাড়াও সরকার আজকে যেসব সিদ্ধান্তগুলো নিয়েছে আসলে যে নারীদের জন্য যে দুটি কোচ, বিশেষ করে বনলতা এক্সপ্রেস এবং সোনার বাংলা এক্সপ্রেসে যে নারীদের জন্য দুটি কোচের চালু করেছে এবং এছাড়াও প্রায় 10টির মতো স্পেশাল ট্রেন চালু করেছে যাত্রীদের সুবিধার জন্য। এছাড়া আপনাকে যদি বলে রাখি যে আসলে বাসের ক্ষেত্রে আমরা যেটি দেখেছি যে বাসের মূল্যটা একটু বেশি ধরা হয় এবং উচ্চ মূল্যে আসলে যাত্রীরা বাসে গ্রামমুখী হচ্ছেন, কিন্তু ট্রেনের ক্ষেত্রে আসলে সুলভ মূল্য থাকায় এবং নিরাপদ যাত্রার কারণে আসলে ট্রেনের এই জায়গাগুলোতে ভিড় এবং এই জায়গাগুলোতে চাপ অনেক বেশি থাকে। এবং আমি যদি আপনাকে বলি যে অন্যান্য পুরো বাংলাদেশের অন্যান্য অঞ্চলের তুলনায় বিশেষ করে উত্তরবঙ্গের ট্রেনের যে যাত্রী সেই যাত্রীগুলো বেশি, বিশেষ করে উত্তরবঙ্গের যেসব রুটগুলো রয়েছে সেই রুটগুলোতে এই যাত্রীগুলো বেশি থাকায় এই স্টেশনে বিশেষ করে কমলাপুর এবং এয়ারপোর্ট যে স্টেশন রয়েছে সেই স্টেশনে উত্তরবঙ্গের যাত্রীরা বেশি। এবং আমি যদি আপনাকে বলি যে কিছুক্ষণ আগে আমরা রেলওয়ের যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে আসলে অন্যান্য দিনের মতো যে 10টি স্পেশাল ট্রেন ছাড়ছে তার সঙ্গে অন্ততপক্ষে আরও প্রায় 53 জোড়া ট্রেন প্রতিদিন আসলে যাচ্ছে এবং আসতেছে রাজধানী জুড়ে, এবং প্রতিটি ট্রেনে প্রায় 5 থেকে 6 হাজার যাত্রী তারা যাচ্ছেন এবং আসছেন। এবং এছাড়া যদি আমি আপনাকে বলি যে যাত্রীদের সঙ্গে আমি আরও বিষয়ে কথা বলেছিলাম যে টিকিটের ক্ষেত্রে যে আসলে টিকিটের বিষয়টি তারা কিভাবে ম্যানেজ করছেন এই বিষয়ে তারা বলেছেন যে আসলে অনেকেই টিকিট কাটতে পারছেন না। তারা বলছেন যে টিকিটের বিশেষ করে অনলাইনে যে এখানে টিকিট কাটা হয় সেখানে ঢুকতে তাদের সমস্যা হচ্ছে এবং টিকিট ঢোকার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে টিকিট ছাড়ার সঙ্গে সঙ্গে 5 মিনিটের মধ্যে টিকিট শেষ হচ্ছে এবং অনেকেই ব্ল্যাকি টিকিট কাটতে গিয়ে আসলে অনেকেই প্রতারণার শিকার হয়েছেন। এই ধরনের অভিজ্ঞতার কথাও আসলে অনেকের মুখে আমরা শুনেছি। লগ্ন, আপনি যেটি দেখলেন যে এখন পর্যন্ত এই স্টেশনে এখন 12টা শেষ হয়ে গেছে, তারপরেও এখন বর্তমানে এই স্টেশনে আপনি দেখছেন যে অনেক ভিড় লক্ষ্য করা যাচ্ছে সাধারণ মানুষের এবং গ্রামমুখী সাধারণ যেসব মানুষ রয়েছে তারা আসলে গ্রামের উদ্দেশ্যে যাওয়ার এবং পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের জন্য তারা আসলে কমলাপুর স্টেশনে ভিড় করছেন। লগ্ন, এই ছিল রাজধানীর কমলাপুর স্টেশন থেকে সর্বশেষ পরিস্থিতি। রাজধানীর কমলাপুর থেকে যুক্ত হয়ে যাত্রার সর্বশেষ জানাচ্ছিলেন রাব্বি আল রাহিদ। ঈদের ছুটি শুরু হতেই জমে উঠেছে রাজধানীর কোরবানির পশুর হাট। গাবতলী থেকে শাহজাহানপুর প্রতিটি হাটেই এখন উপচে পড়া ভিড়। দেশের বিভিন্ন জেলা থেকে ট্রাক ভর্তি গরু, ছাগল ও মহিষ আসছে হাটগুলোতে। রাজধানীর হাটে এখন উৎসবমুখর পরিবেশ। সোমবার ভোর থেকে রাজধানীর বিভিন্ন পশুর হাটে বিক্রেতাদের হাঁক ডাক। কেউ পরিবার নিয়ে এসেছেন কোরবানির পশু কিনতে, আবার কেউ এসেছেন শুধু বাজার ঘুরে দেখতে। বড় বড় হাটগুলোতে দেশি মাঝারি আকারের গরুর চাহিদাই বেশি। এদিকে বিক্রেতারা বলছেন খামারিদের আনা গরুর সংখ্যা বেশি হওয়ায় ক্রেতাদেরও মিলছে নানা দামের পশু। আর ক্রেতারা বলছেন কয়েক দফা দরদামের পরেই মিলছে পছন্দের গরু। ঈদের আগের 3 দিন সর্বোচ্চ বিক্রির আশা বিক্রেতাদের। ঈদুল আজহার আর মাত্র 2 দিন বাকি। সরকারি ছুটির প্রথম দিনে হাটগুলোয় ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। হাটে মাঝারি আকারের গরুর চাহিদা সবচেয়ে বেশি। সোমবার ঈদের ছুটির প্রথম দিন থেকে বগুড়ার ক্রেতা সমাগম বেড়েছে হাটগুলোতে। এবছর হাটে মাঝারি আকারের গরু কেনাবেচায় সন্তুষ্ট ক্রেতা বিক্রেতা উভয়ই। 1 থেকে 2 লাখ টাকায় গরু কেনাবেচায় ক্রেতা বিক্রেতা সন্তুষ্ট হলেও 2 লাখ টাকা বেশি মূল্যের গরু বিক্রিতে প্রত্যাশা মতো দাম না পাওয়ার অভিযোগ বিক্রেতাদের। এদিকে রাজশাহীতেও জমে উঠেছে কোরবানির পশুর বেচাকেনা। সকাল থেকে জেলার পবা উপজেলার কাটাখালীতে জমজমাট হয়ে ওঠে গরু ছাগলের হাট। হাটে ছোট ও মাঝারি মানের গরুর বিক্রি হয়েছে সবচেয়ে বেশি, তবে গেল বছরের চেয়ে তুলনামূলক দাম বেশি। মাঝারি সাইজের ছোট সাইজের গরু যেগুলা সেগুলো অনেক বিক্রি হয়ে গেছে, কিন্তু এই সাইডে এই পাশে বড় বড় সাইজের যেগুলা গরু দেখেন খুব কম বিক্রি হচ্ছে। এক পিস গরু খালি বের হয়েছে এই দিক থেকে। কিন্তু এবার যে হাটের যে অবস্থা তাতে বড় গরুগুলোও এবার দাম বেশির মধ্যে চলে যাচ্ছে। ছোটগুলা আসলে যে আমি ছোট ওইভাবে দেখিনি, বড়গুলো যেভাবে দেখতেছি একটু দামটা আমাদের কেনার তো বাইরেই মনে হয়।
সারা দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরল ৩১ জনের। এর মধ্যে টাঙ্গাইলেই এক ট্রাক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৫ জনের। সোমবার ভোরে টাঙ্গাইলের সরাতৈলে রোডের উপরে যাত্রী নিয়ে একটি উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি মহাসড়কের পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হয়। এদিকে পরে দুইটি আলাদা দুর্ঘটনায় নিহত হন আরও ২ জন। কিশোরগঞ্জে মিঠামইনে পিকআপের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত হয়েছে। এছাড়া বগুড়ায় আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় মারা গেছে ৪ জন। নওগাঁর পত্নীতলায় ডাম্প ট্রাকের চাপায় অটোরিকশা আরোহী ও চালক সহ ২ জনের মৃত্যু হয়েছে। সিরাজগঞ্জেও আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় মা ও মেয়েসহ মারা গেছে ৩ জন। নোয়াখালী ও নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় আরও ২ জনের মৃত্যু। সোমবার সকাল ৮টা পর্যন্ত গেল ২৪ ঘন্টায় হাম ও হামের উপসর্গে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। একদিনে দ্বিতীয়বার হামের সর্বোচ্চ মৃত্যু দেখল দেশ। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যু দাঁড়ালো ৫৪৫ জনে। এর মধ্যে সর্বোচ্চ ৬ জনের মৃত্যু হয় ঢাকা বিভাগে, দ্বিতীয় সর্বোচ্চ ৩ জনের মৃত্যু হয় সিলেটে। এ সময় হামে আক্রান্ত হয় আরও ১,২২৪ শিশু। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত ৭৩,০০০ ছাড়ালো। এ নিয়ে গত ১০ দিনে প্রতিদিন ৯ জনের বেশি মারা গেছে হামে। এর আগে গত ৪ মে হামে ১৭ জনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। প্রায় ২ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর মিরপুরের কালশী বস্তির ভয়াবহ আগুন। সোমবার রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনার তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। সোমবার সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে কালশী বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পর্যায়ক্রমে আরও ইউনিট যোগ হয়। শেষ পর্যন্ত ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায়, বস্তির অধিকাংশ ঘর টিন শেড ও কাঠের তৈরি হওয়ায় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। এছাড়া ঘটনাস্থলে পানির সংকট থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় কর্মীদের। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। ৭টা ৩২ মিনিটে আমাদের প্রথম ইউনিটটি এখানে উপস্থিত হয়। পরবর্তীতে আগুনের ভয়াবহতা দেখে আরও ১৪টি অর্থাৎ টোটাল ১৫টি ইউনিট এবং প্রায় ১২৩ জন ফায়ার ফাইটার এবং স্থানীয় জনগণ, ভলেন্টিয়ার, পুলিশ, র্যাব, সেনাবাহিনীর সহায়তায় আমরা ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এশীয় উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট মাসাহাতো কান্দার নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। সোমবার সকালে রাজধানী তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাতের জন্য আসেন এডিবির প্রেসিডেন্ট মাসাহাতো কান্দার। এ সময় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা হয়। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার বৈঠকে উপস্থিত ছিলেন। জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত সকাল 7:30টায় অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদ সদস্য সহ দেশি বিদেশি অতিথিরা। আবহাওয়া প্রতিকূলে থাকলে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঈদের জামাত সকাল 8টায় অনুষ্ঠিত হবে। সোমবার সকালে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতের প্রস্তুতি দেখভাল করে এসব জানান ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম। বলেন, মুসল্লিদের সুবিধার কথা মাথায় রেখে সব ধরনের ব্যবস্থাপনা নেওয়া হচ্ছে। ডিএসসিসির আওতাধীন কোরবানির বর্জ্য দ্রুত সময়ে অপসারণের প্রস্তুতি জানিয়ে প্রশাসক বলেন, ঈদের দিন রাত 9টা 30 মিনিটের মধ্যে প্রথম দিনের বর্জ্য অপসারণ করা হবে। পর্যায়ক্রমে এই কার্যক্রম 3 দিন চলবে। এই সময় কোরবানির বর্জ্য নির্ধারিত জায়গায় ফেলতে নগরবাসীর প্রতি অনুরোধ জানান ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত সকাল 7টা 30 মিনিটে অনুষ্ঠিত হবে। আশা করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মহামান্য রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্যবর্গ সহ বিদেশি কূটনীতিকগণ জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশগ্রহণ করবেন। আবহাওয়া প্রতিকূল থাকলে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঈদের প্রধান জামাত সকাল 8টায় অনুষ্ঠিত হবে।
ঈদের রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিতে পুলিশ বিশেষ সতর্কাবস্থায় আছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মুসলেউদ্দিন। আর ঢাকা উত্তর সিটি প্রশাসক শফিকুল ইসলাম খান জানিয়েছেন, নগরবাসী যেন নির্বিঘ্নে পশু কিনতে পারে সেই জন্য হাটগুলোতে তদারকি করছে সিটি কর্পোরেশন। সোমবার বেলা 11টায় গাবতলী পশুহাট পরিদর্শনে এসে এসব কথা বলেন তারা। ডিএনসিসির প্রশাসক বলেন, এবারের পশু কেনাবেচা ও ঈদ উদযাপন নির্বিঘ্ন করতে ডিএনসিসির পক্ষ থেকে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। এদিকে গাবতলী বাস টার্মিনাল ও পশুহাট পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার জানান, যে কোনো পরিস্থিতি মোকাবিলা ও ঈদযাত্রা নিরাপদ করতে মাঠে কাজ করছে পুলিশ। এই সময় পশুর হাটে জাল নোট চিহ্নিত করতে সাদা পোশাকের টিম কাজ করছে বলেও জানান ডিএমপি কমিশনার। জাল নোট, অজ্ঞান পার্টি ও মলম পার্টি তৎপরতা রোধে ডিবি সহ সাদা পোশাকের পুলিশের বিশেষ টিম 24 ঘন্টা মোতায়েন আছে। অধিক পরিমাণ নগদ অর্থ পরিবহনের ক্ষেত্রে মানি এসকর্ট সার্ভিস চালু রাখা হয়েছে। কোনো পশুবাহী ট্রাককে নির্দিষ্ট হাট ছাড়া অন্য কোথাও জোরপূর্বক নামাতে না পারে। গরু বিভিন্ন জায়গা থেকে এসে যাতে মেন রাস্তায় না থামে, সেটা আমাদের নজরে এখন পর্যন্ত পড়েনি। এই ভিজিটটা অব্যাহত থাকবে ঈদের দিন পর্যন্ত, যাতে করে নির্বিঘ্নে নগরবাসী তাদের গরু ক্রয় করে নির্বিঘ্নে তার বাসভবনে গিয়ে পৌঁছাতে পারে। সেই বিষয়ে সার্বিক সহযোগিতা করবে ডিএমপি পুলিশ সহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। প্রধানমন্ত্রী সহ সরকারের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে নানাভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যা গণ আকাঙ্ক্ষার সাথে সাংঘর্ষিক। এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। বর্তমান সরকার গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতে আন্তরিক বলেও দাবি করেন তিনি। সোমবার বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে এক সংবাদ সম্মেলনে কথা বলেন মাহাদি আমিন। গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে অটুট কাজ করে যাচ্ছে। তবে ইতিমধ্যে আমরা দেখেছি, এই নজিরবিহীন স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী উদ্দেশ্যে প্রণোদিতভাবে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। বিভিন্ন ধরনের অপপ্রচারে তারা লিপ্ত রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা, অশোভন আচরণ ও অশালীন কর্মকাণ্ডের মাধ্যমে সামাজিক অস্থিতিশীলতা তৈরির যে প্রয়াস চলছে, সেটি গণতন্ত্রের পরিবেশ ও রাষ্ট্রীয় শৃঙ্খলার জন্য ক্ষতিকর। সকল মেট্রো স্টেশনে আজ থেকে একক যাত্রায় 65 বছরের বেশি বয়স্ক নাগরিক ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা 25% ছাড় পাবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার দুপুরে ফার্মগেট মেট্রো স্টেশনে মন্ত্রী আরও বলেন, মেট্রো স্টেশনে বয়স্ক এবং প্রতিবন্ধী শিশুদের পাশাপাশি পরবর্তীতে শিক্ষার্থীদের পরিচয়পত্র নিশ্চিত করে 25% ছাড়ের আওতায় আনা হবে। এছাড়াও সোমবার প্রধানমন্ত্রীর বিশেষ ঘোষণা অনুযায়ী ঈদগামী সোনার বাংলা ও জয়ন্তিকা ট্রেনে শুধু নারীদের জন্য একটি স্পেশাল কোচ যোগ করা হবে। এ সময় লঞ্চ মালিক ও চালকদের আবহাওয়ার কথা বিবেচনা করে লঞ্চ ছাড়ার পরামর্শ দেন তিনি। আজকে থেকে ভাড়া 25% কম নেওয়া হবে 65 ঊর্ধ্ব যারা সিনিয়র সিটিজেন তাদের ক্ষেত্রে, এবং যারা শারীরিকভাবে মানসিকভাবে একটু অনগ্রসর ডিসেবল তাদের ক্ষেত্রে। এই একই জিনিস স্টুডেন্টদের ক্ষেত্রেও কার্যকর হবে, কিন্তু অল্প সময়ের কারণে আমরা ছাত্রদের জন্য সেটা করতে পারিনি। নারীদের জন্য প্রত্যেকটা ট্রেনে একটা কোচ শুধুমাত্র নারীদের জন্য রিজার্ভ করা যায় কিনা, কারণ প্রচুর হ্রাস হয়। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে কবি নজরুলই ছিলেন মূল অনুপ্রেরণা। সোমবার সকালে শাহবাগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় কবির 127তম জন্মজয়ন্তী উপলক্ষে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে আসেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক দল ও সাহিত্যপ্রেমী মানুষ। শ্রদ্ধা নিবেদন শেষে রুহুল কবির রিজভী বলেন, সাম্য আর মানবতার বাণী বহন করেছে নজরুলের সাহিত্য। জাতীয় সকল আন্দোলনের সংগ্রামে তার গান, কবিতা অনুপ্রেরণা জুগিয়েছে। অন্যায়, অত্যাচার আর অসাম্যের বিরুদ্ধে লড়াইয়ের মন্ত্র বিদ্রোহী কবির কাছ থেকেই পাওয়া বলে জানান তিনি। এর আগে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম।
দীর্ঘ 16-17 বছরের ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে আমাদের সংগ্রামের প্রধান প্রেরণা ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আমরা এই মহান কবির 127তম জন্মবার্ষিকীতে আমাদের কাছে আরো দৃঢ় প্রত্যয় জাগ্রত হয় যে যত ধরনের অন্যায়, অবিচার, অসত্য, অন্যায্যতা থাকবে ততদিন আমাদেরকে দ্রোহের আগুন জ্বালিয়ে দেবে তার সাহিত্যকর্ম। পশ্চিমবঙ্গ থেকে অনুপ্রবেশকারীদের বিতাড়িত করার মিশন শুরু করল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরই মধ্যে অনুপ্রবেশকারী সন্দেহে 12 বাংলাদেশিকে আটক করে রাখা হয়েছে আটক কেন্দ্র হোল্ডিং সেন্টারে। আটক বাংলাদেশিদের মধ্যে 3 জন পুরুষ, 3 জন নারী ও 6 শিশু রয়েছে। এদের মধ্যে 9 নারী শিশুকে মালদা থেকে আটক করে জেলার বাগবাড়ি এলাকার একটি হোল্ডিং সেন্টারে রাখা হয়, আর পুরুষ 3 জনকে আটক করা হয় মুর্শিদাবাদের রানীতলা থেকে। তাদের লালগোলা এলাকার একটি হোল্ডিং সেন্টারে আটক রাখা হয়েছে। হোল্ডিং সেন্টারের সুরক্ষায় সিসিটিভি ক্যামেরা সহ কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। মালদা উত্তর আসনের লোকসভা আসনের বিজেপি সংসদ সদস্য খগেন মুর্মু জানান যারা পশ্চিমবঙ্গ বা ভারতের নাগরিক নয় তাদের অবশ্যই দেশে ফিরে যেতে হবে। আমরা একসময় দেখেছি পশ্চিমবাংলায় অনুপ্রবেশে ভর্তি হয়েছিল, যারা আমাদের রাজ্য এবং আমাদের দেশে যারা অশান্তি তৈরি করবে। প্রথম আমাদের রাজ্যকে সুরক্ষিত করব, আমাদের দেশকে সুরক্ষিত করব। যা এতদিন ধরে তৃণমূল কংগ্রেস যা আমাদের রাজ্যটাকে ওই রোহিঙ্গাদের, সন্ত্রাসবাদীদের, জিহাদিদের একটা করিডোর হিসেবে ব্যবহার করার সুযোগ করে দিয়েছিল। পুশিন নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকায় সতর্কতামূলক মাইকিং করেছে বিজিবি। রোববার সকাল থেকে সীমান্ত এলাকায় মাইকিং শুরু করেছে বিজিবি 60 ব্যাটালিয়ন। এর মাধ্যমে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের ভারত থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের বিষয়ে সীমান্তের বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বিজিবির 60 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল SM শরীফুল ইসলাম জানান 60 ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে স্ব সীমান্ত ফাঁড়ির মাধ্যমে সচেতনতামূলক মাইকিং করা হচ্ছে। দিনাজপুরের বোচাগঞ্জের বনহরা গ্রামের পুকুর থেকে মাছ চুরির ঘটনায় আতঙ্ক ও উদ্বেগে দিন কাটাচ্ছেন স্থানীয় মাছ চাষিরা। একের পর এক চুরির ঘটনায় আর্থিক ক্ষতির মুখে খামারিরা। স্থানীয়দের অভিযোগ, রাতের আধারে সংঘবদ্ধ চোরচক্র বিভিন্ন পুকুর থেকে মাছ তুলে নিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে মাছ চুরির ঘটনা বেড়েছে আশঙ্কাজনক হারে। রাত জেগে পাহারা দিয়েও চুরি ঠেকানো যাচ্ছে না বলে অভিযোগ তাদের। বারবার চুরির ঘটনায় বোচাগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা। নিরাপত্তা জোরদার এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি তাদের। বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তকালীন প্রাপ্ত জানা যায় যে সেখানে যে সিকিউরিটি ছিল না এবং তার আলামত এবং অন্যান্য কিছু পাওয়া যায়নি। ঘটনার প্রকৃত বিষয়ে তদন্ত চলছে। তদন্ত প্রক্রিয়ায় থাকায় যদি সত্যতা মেলে তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সুবিধাবঞ্চিত শিশুদের আনন্দময় একটি দিন উপহার দিতে অ্যামেজিং ডে নামের অনুষ্ঠানের আয়োজন করেছে দেশের জনপ্রিয় নুডলস ব্র্যান্ড মিস্টার নুডলস। রাজধানীর পল্লবীতে এ আয়োজনে 3 শতাধিক সুবিধাবঞ্চিত শিশু অংশ নেয়। অনুষ্ঠানে শিশুদের সুষম খাদ্য ও পুষ্টির গুরুত্ব নিয়ে আলোচনা করেন পুষ্টিবিদরা। বাড়ির আঙ্গিনায় ও খোলা জায়গায় ফল, সবজি ও পুষ্টিকর গাছ লাগানোর পরামর্শ দেন। অনুষ্ঠানে শিশুদের জন্য ফুল, মিস্টার নুডলসের টি-শার্ট, পুষ্টিকর নাস্তা সহ নানা বিনোদনের আয়োজন করা হয়। চলছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। লাখো ধর্মপ্রাণ মুসল্লি হজ পালনের উদ্দেশ্যে এরই মধ্যে মিনায় অবস্থান করছেন। শরীয়তের বিধান অনুযায়ী তাবুর এ নগরীতে জোহর, আসর, মাগরিব, এশা ও আগামীকাল 9 জিলহজের ফজর সহ মোট 5 ওয়াক্ত নামাজ জামায়াতের সাথে আদায় করবেন তারা। পবিত্র মিনার বিস্তীর্ণ এলাকা জুড়ে এখন কেবলই ইবাদত বন্দেগীর আবহ। হাজিরা নিজেদের তাঁবুতে অবস্থান করে দরুদ শরীফ পাঠ, পবিত্র কুরআন তিলাওয়াত এবং
নফল ইবাদতের মধ্য দিয়ে সময় পার করছেন। এদিকে মিনায় রাত্রি যাপন শেষে 9 জিলহজ মঙ্গলবার আরাফার উদ্দেশ্যে রওনা হবেন তারা। এবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় 15 লাখ মুসল্লি অংশ নিয়েছেন হজে। ইরান শান্তি চুক্তি নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সোমবারের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষর হতে পারে বলে জানিয়েছেন রুবিও। ভারত সফরকালে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাতে একথা জানান তিনি। তবে ট্রাম্প বলেন, শান্তি চুক্তি নিয়ে তাড়াহুড়োর কিছু নেই, যদিও এর একদিন আগেই ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মিত্রদের সঙ্গে আলাপের পর দ্রুত শান্তি চুক্তি সই হবে বলে আশ্বাস দেন ট্রাম্প। অন্যদিকে তেহরান বলছে শান্তি চুক্তি নিয়ে কিছুটা অগ্রগতি হয়েছে, তবে তা কার্যকরে এখনও অনেক সময়ের ব্যাপার। আগামী 5 বছরে $500 মিলিয়ন সমমূল্যের মার্কিন পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছে ভারত। প্রথমবারের মতো ভারত সফরে এসে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মঙ্গলবার ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও জাপানের জোট কোয়াডের বৈঠকে অংশ নেবেন তিনি। এর আগে গেল ফেব্রুয়ারিতে নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছিল, ভারত জ্বালানি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কৃষি এবং কয়লা সহ বিভিন্ন খাতে $500 বিলিয়ন মার্কিন পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছে। চুক্তিটি বাস্তবে রূপ দেওয়ার প্রচেষ্টার জন্য এক পোস্টে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর এবং অন্যান্য কূটনীতিকদের ধন্যবাদ জানান রুবিও। জানান, এই বিনিয়োগে মূলত জ্বালানি, প্রযুক্তি এবং কৃষি খাতের উপর গুরুত্ব দেবে ভারত। ভারতে 2 সপ্তাহে চতুর্থবারের মতো জ্বালানি তেলের দাম বাড়ল। মধ্যপ্রাচ্য সংকটের জেরে বিশ্বব্যাপী জ্বালানি তেলের উচ্চ মূল্যের কারণে দেশটির তেল কোম্পানিগুলোর বিপুল লোকসান কমাতে এই পদক্ষেপ নিয়েছে দেশটি। সোমবার ভারতের রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থা প্রতি লিটার পেট্রোলের দাম 2.61 রুপি এবং ডিজেলের দাম 2.71 রুপি বাড়িয়েছে। ফলে দিল্লিতে এখন প্রতি লিটার পেট্রোলের দাম দাঁড়িয়েছে 102.12 রুপি আর প্রতি লিটার ডিজেলের দাম 95.20 রুপি। তবে রাজ্যভেদে স্থানীয় করের ভিন্নতার কারণে এই দামের কিছুটা পার্থক্য রয়েছে। এর আগে গেল 23 মে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছিল। তথাকথিত যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননের দক্ষিণাঞ্চলের হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এরই মধ্যে 10টি গ্রামের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে দেশটির সেনাবাহিনী। সোমবার খবরটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা। এতে বলা হয়, এইসব গ্রামে যে কোনো সময় হামলা হতে পারে। এই অজুহাতে বাসিন্দাদের নিজ ভূমি ছেড়ে যাওয়ার এই আদেশ দেয় তারা। এরই মধ্যে এই ঘোষণার পরপরই ওই অঞ্চলে তায়ের এলাকায় 2টি বাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে তেল আবিব। এর আগে ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলায় দক্ষিণ লেবাননের 3 বাসিন্দার প্রাণহানির খবর পাওয়া গেছে। এদিকে লেবানন ছাড়াও অবরুদ্ধ গাজায় তেল আবিবের বোমাবর্ষণে এক ফিলিস্তিনির প্রাণহানি হয়েছে। অবশেষে নিরাপদে দেশে ফিরেছেন গাজায় ত্রাণ পৌঁছে দিতে যাওয়া নৌবহর ফ্লোটিলা থেকে আটক অস্ট্রেলিয়ার মানবাধিকার কর্মীরা। সোমবার সিডনিতে ফিরে তারা অভিযোগ করেন, আটক থাকা অবস্থায় তাদের উপর নির্যাতন, যৌন নিপীড়ন ও মারধর করা হয়েছে। এর জেরে কয়েকজনকে হাসপাতালে ভর্তি হতে হয়, যদিও এই অভিযোগ অস্বীকার করেছে কারা কর্তৃপক্ষ। গাজায় ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া স্বেচ্ছাসেবকদের নৌবহরটি থামাতে গেল সপ্তাহে আন্তর্জাতিক জলসীমায় থাকা 50টি জাহাজ থেকে 430 জনকে আটক করে ইসরায়েল। এরই মধ্যে 11 জন অস্ট্রেলীয় ছিলেন। ফিলিপিন্সের রাজধানী ম্যানিলার উত্তরাঞ্চলে একটি নির্মাণাধীন ভবন ধসে অন্তত 3 জনের মৃত্যু হয়েছে আর জীবিত উদ্ধার করা হয়েছে 26 জনকে। তবে এখনও নিখোঁজ 17 জন। সোমবার রাজধানীর উত্তরাঞ্চলের শহর অ্যাঞ্জেলেসে এই দুর্ঘটনা ঘটে। ভবন ধসের কারণ এখনও জানা যায়নি। এরই মধ্যে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট বিভাগ। আর কংক্রিটের স্ল্যাব ও ধ্বংসস্তূপ সরিয়ে সম্ভাব্য জীবিতদের উদ্ধারে ভারী সরঞ্জাম, প্রশিক্ষিত কুকুর, হৃদস্পন্দন শনাক্তকারী যন্ত্র ব্যবহার করছে উদ্ধারকারী দলগুলো। পরিকল্পনা নথি ও নকশা থেকে জানা গেছে ভবনটি 9 তলা থেকে কন্ডো হোটেল হিসেবে অনুমোদন পেয়েছিল, যার 10ম তলায় একটি সুইমিং পুল বানানো হচ্ছিল।
জাপানের টোকিওতে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব শিন ওকুবো ইন্টারফেস্ট 2026। বাংলাদেশ, চীন, কোরিয়া সহ এই আয়োজনে অংশ নেয় 6টি দেশ। বর্ণাঢ্য এই ফেস্টিভ্যালে ছিল সাংস্কৃতিক ঐতিহ্য, আন্তর্জাতিক সম্প্রীতির এক অনন্য মিলন মেলা। অনুষ্ঠানে বাংলাদেশ স্টলে একটি বিশেষ বুথ ছিল, যেখানে প্রবাসী বাংলাদেশিদের নানা সামাজিক কার্যক্রম, সংস্কৃতি, ঐতিহ্য ও কমিউনিটির গল্প সুন্দরভাবে তুলে ধরা হয়। এই আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে ফুটে উঠেছে বাংলাদেশের ঐতিহ্য। এছাড়া জাপান প্রবাসী বাংলাদেশি লেখকদের বইও প্রদর্শন করা হয়। নতুন হেড কোচ থমাস ডুলির অধীনে প্রথমবারের মতো অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সঙ্গে ছিলেন নতুন সহকারী কোচ মার্কো বোনাফ্লিগিও। সান মারিনোর বিপক্ষে ম্যাচকে সামনে রেখে শুরু হওয়া ক্যাম্পের আজই ছিল প্রথম দিন। প্রচণ্ড বৃষ্টির মধ্যেও টিম হোটেলে রিপোর্ট করেন 16 জন ফুটবলার। তবে ক্লাবের ব্যস্ততা পুরোপুরি শেষ না হওয়ায় নির্ধারিত সময়ে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেয়নি বসুন্ধরা কিংসের ফুটবলাররা। দলের সাথে তারা আগামীকাল মঙ্গলবার যোগ দিবেন। এছাড়া বংশোদ্ভূত খেলোয়াড় হামজা চৌধুরী, সমিত সোম ও জায়ান তারিক্কাজি ঢাকার ক্যাম্পে যোগ দেওয়ার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন দলের ম্যানেজার আমির খান। সান মারিনোর বিপক্ষে ম্যাচ খেলতে আগামী 31 মে দেশ ছাড়বেন জামাল মোরসালিনরা। ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী এক সঙ্গীত শিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। সম্প্রতি অনুষ্ঠিত প্যারা স্পোর্টস কার্নিভালে নিজস্ব বাদ্যযন্ত্র বাজিয়ে গান গেয়ে মুগ্ধ করা এই পরিবারটিকে 5 লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছেন তিনি। সোমবার মিরপুরের প্রতিমন্ত্রীর নিজস্ব রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই অর্থ হস্তান্তর করা হয়। সেখানে প্রতিমন্ত্রী জানান, দেশের বিশেষ চাহিদা সম্পন্ন ও প্রতিবন্ধী ক্রীড়াবিদদের মূলধারায় ফিরিয়ে আনতে আরও উদ্যোগ নেওয়া হচ্ছে। ন্যাশনাল প্যারাঅলিম্পিক কমিটি এরই মধ্যে নতুন ফেডারেশন গঠনের মাধ্যমে সারা দেশের 64টি জেলার বিশেষ চাহিদা সম্পন্ন ক্রীড়াবিদদের জন্য নতুন পরিবেশ ও সামাজিক মর্যাদা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে। আগামী জুন থেকে দেশের সব জেলায় প্রতিবন্ধী ক্রীড়াবিদদের অংশগ্রহণে দেশব্যাপী বড় পরিসরে ক্রীড়া অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। যে আমাদের যে প্যারা অলিম্পিক কমিটি যারা রয়েছে তারা নতুন করে একটি ফেডারেশন করে সারা বাংলাদেশে আমরা 64টি জেলায় আমাদের যারা প্রতিবন্ধী রয়েছে কিংবা বিশেষ চাহিদা সম্পন্ন ক্রীড়াবিদ রয়েছে সবাইকে কিভাবে খেলাধুলার মাধ্যমে আমরা তাদের জন্য একটি নতুন ব্যবস্থাপনা, নতুন একটি পরিবেশ, সামাজিকভাবে তারা যাতে সাধারণ মানুষের মতো যাতে বেড়ে উঠতে পারে, সার্বিক বিচার বিশ্লেষণ করে আমাদের সরকার আমরা এই বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিবর্গের জন্য আমরা খেলাধুলার আয়োজন করছি। আমরা আশা করি যে আমরা পরবর্তীতে যে আমাদের যে প্যারা অলিম্পিক হবে সেখানে যাতে আমরা আরও পদক বৃদ্ধি করতে পারি। সাফ নারী চ্যাম্পিয়নশিপে প্রথম আনুষ্ঠানিক অনুশীলন সম্পন্ন করেছে বাংলাদেশ। ভারতের গোয়ার ডন বস্কো ট্রেনিং গ্রাউন্ডে স্থানীয় সময় সকাল 7টা থেকে 8টা পর্যন্ত অনুশীলনে ব্যস্ত ছিলেন দামাল কন্যারা। হেড কোচ পিটার বাটলারের নেতৃত্বে এদিন অনুশীলন শুরু হয় ওয়ার্ম আপ দিয়ে। এরপর পাসিং ড্রিল ও পজিশন ভিত্তিক অনুশীলনে নিজেদের ঝালিয়ে নেন ফুটবলাররা। অনুশীলনের শেষ দিকে 11 বনাম 11তে ভাগ হয়ে 30 মিনিটের একটি ম্যাচে অংশ নেন ঋতুপর্ণারা। এ সময় ম্যাচের সতর্কতা এবং বিভিন্ন পরিস্থিতিতে দলের ভারসাম্য ঠিক রাখতে কোচিং স্টাফরা নিবিড়ভাবে কাজ করেছেন। আজকে ট্রেনিংয়ে আমরা ফেজ অফ প্লেতে ছিলাম। আমাদের ট্যাকটিক্যাল কাজগুলি হয়েছে যে আমরা কিভাবে ডিফেন্ডিং করব এবং কিভাবে অ্যাটাকিং করব, এটা নিয়ে কোচ অনেকবার কাজ করেছে যে শেপটা কিভাবে ঠিক রাখবো উইথ বলে এবং উইদাউট বলে। আমাদের দলের সার্বিক অবস্থাটা আমরা থাইল্যান্ড থেকে বুঝতে পারছি যে আমাদের থাইল্যান্ডে মেয়েরা খুব হার্ড ওয়ার্ক করছে, করার পর আমরা এখানে আসছি। এখন সবাই ম্যাচ খেলার জন্য উদ্গ্রীব হয়ে আছে যে ভালো করার জন্য। ভালো করতে হলে মেয়েরা অনেক স্ট্রাগল করতেছে, মেয়েরা খুব ভালো করার চেষ্টা করতেছে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekhon tv।